ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে শুভ সন্ধ্যা। গত ক্লাসে আমরা তৃতীয়া বিভক্তি নিয়ে পড়েছিলাম। তৃতীয়া বিভক্তির অনেকটা অংশ আমরা পড়ে নিয়েছিলাম। আজকে উপপদ বিভক্তি, যেটা মানে তৃতীয়া বিভক্তি আর কোন কোন ক্ষেত্রে হয়, কিছু শব্দের যোগে যেটা হয় সেটা বাকি ছিল, সেইটা আজকে দেখবো আমরা। তো আজকে যারা সাদিকা ম্যাম আমাকে ওই গৃহ কার্যটা পাঠিয়েছেন, ওটা দেখা হয়নি আমার। আমি ক্লাসের পরে দেখে কালকের মধ্যে পাঠিয়ে দিচ্ছি আপনাকে। না, আমার তো কমপ্লিটও হয়নি, কারণ ওই আর একটা আমার একটু অসুবিধেই হচ্ছে। 49 অভ্যাস, যেটা ওই আচ্ছা আচ্ছা প্রথম আর আচ্ছা, এক একটু 49 দেরি পেজ নাম্বারটা একটু বলতে পারবেন? হ্যাঁ, ডিজিটাল পেজ হচ্ছে 148 আর বইয়ের পেজ হচ্ছে 130। 148 দেখছি। আচ্ছা, হ্যাঁ 148। 148 কি সমস্যা হয়েছে? অভ্যাস 49। হ্যাঁ, এইটা এখানে হ্যাঁ বলুন। সবগুলোর মানে প্রাতিপদিকটা ঠিক মতন বুঝতে পারছি না তো। আচ্ছা, মানে এগুলোর মধ্যে আমরা বণিকটা যেমন জানি, বাঘটা জানি। হ্যাঁ, ত্বক জানেন। ত্বকটা কি হবে? ত্বচ। হ্যাঁ, একটা দেখুন, এখানে একটা কথা। মূলত কি হয়, যখনই ককার প্রথমাতে থাকে তখন ওখানে দুটো কন্ডিশন হতে পারে। মানে এটা বোঝার সুবিধার জন্য যে দুটো জিনিস হতে পারে, একটা জকার হতে পারে প্রাতিপদিক, অথবা চকার হবে। এই দুটো বাদে হয় না। ঠিক আছে? বণিকের ক্ষেত্রে যেমন প্রাতিপদিকটা বণিজ দেখলেন, এগুলোতে বাকের ক্ষেত্রে বাচ চকারান্ত, ত্বকটা হচ্ছে ত্বচ চকারান্ত, স্রকটা হচ্ছে স্রজ, এটা বর্গে চকারান্ত। এটা হয়তো স্রজটা আগে পড়া হয়েছে আমার যতটা জানা। হ্যাঁ, স্রজটা পড়া হয়েছে, সেই জন্য ওটা ঠিক আছে। এবারে এখানে যে দিক আছে এটা আবার একটু অন্যরকম। এইটাতে প্রাতিপদিক হচ্ছে দিশ প্রাতিপদিক। ঠিক আছে? হ্যাঁ, এটাও দেয়া ছিল আপনার, দেওয়া ছিল। হ্যাঁ, এটাও দেওয়া ছিল। হ্যাঁ, প্রাবৃট হয়ে গেছিল প্রাবৃষ। সরিত সরিত, তড়িৎ তড়িৎ, বিদ্যুৎ বিদ্যুৎ, আপদ আপদ, পরিষদ পরিষদ, প্রতিপদ বিপদ, শরৎ সম্পদ, সব দ হবে, এগুলো দ হবে। সমিত, যোষিত, ক্ষুদ। ক্ষুদের প্রাতিপদিকটা চেঞ্জ আছে। এটা হচ্ছে ক্ষুদ, ক্ষুদ ক্ষুধৌ ক্ষুধাহা। ধ ও ধ। হ্যাঁ, আচ্ছা, ঠিক। আর আশিস, আশিস হবে আশিস, আশিস মূর্ধন্য। আর কোনটাতে অসুবিধা আর কিছু? না না, আর না, ঠিক আছে। এগুলো তৃতীয়াতে কেবলমাত্র আকারই জুড়ে যাবে। প্রাতিপদিক সবগুলোতেই আকার না। আশিসা, এটাতে হ্রস্ব হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, প্রাতিপদিকটাও হ্রস্ব হয়। আশিস, এটা আমি করে আর একটা দিয়েছিলেন বোধহয়, বাকি আছে, এই দুটো করে আমি দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 49 আর 51, ঠিক আছে। আচ্ছা, আর কোনো সমস্যা নেই? অন্য কারোর কিছু সমস্যা বাকিদের? ঠিক আছে, তাহলে আমরা আজকের পাঠে যাই।
যেহেতু 135 থেকেই হবে যতটা আমার মনে হয়, বিনা সহযোগে তৃতীয়া, তাই তো? हाँ सर 135 से 135 से। আচ্ছা, দ্বিতীয় বিভক্তি পড়ার সময় বলেছিলাম যে কারক বিভক্তি একটা আলাদা, উপপদ বিভক্তি একটা আলাদা, কোনো শব্দের যোগে উপপদ বিভক্তি হয়। তো তৃতীয়া বিভক্তিও তাই, এখানেও কয়েকটা শব্দের যোগে তৃতীয়া বিভক্তি দেখতে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে বিনা আর একটা হচ্ছে সহ। এখানে এই দুটো শব্দের কথা বলা হচ্ছে। সহ মানে সঙ্গে, বিনা মানে ছাড়া। আপনারা বিনা শব্দের যোগে আরেকটা বিভক্তি হয়, কি বিভক্তি? বিনা শব্দের যোগে আর কি বিভক্তি হয়? কে বলবেন? সাদিকা ম্যাম। পঞ্চমী। আমরা যেটা পড়েছিলাম বিনা শব্দের যোগে দ্বিতীয়া পড়েছিলাম। হ্যাঁ, বিনা শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি আমরা পড়েছিলাম এর আগে। তাহলে আমরা দ্বিতীয়টা পেয়েছিলাম আর এখানে আমরা তৃতীয় পাবো। আচ্ছা, ঠিক আছে। মধুমিতা ম্যাম, আপনি পড়তে শুরু করুন এটা। আচ্ছা, ধনেন বিনা সুখম নাস্তি, গুরুণা বিনা শিক্ষা অপূর্ণা, গৃহিণীয়া বিনা গৃহম শূন্যম, শূন্যম, হ্যাঁ, বিনা বিনা মায়াহ গতি, না জীবতি, হ্যাঁ, মরুতা বিনা জীব ভবতি, ভুবতিনা অনুচরাঃ ইয়ান্তি, হ্যাঁ, শিশুঃ গচ্ছতি, মুক্তাঃ সুগন্ধঃ ইয়াতি, ঋজসহ্যমানঃ অস্তি, স্ত্রীঃ সহ অস্ত্রচর্যাং করণীয়া। আপনার একটু আজকে সমস্যা, এই মাইকে সম্ভবত বা নেটওয়ার্কে কিছু প্রবলেম রয়েছে, ভালোভাবে শোনা গেল না। আচ্ছা, এখানে মূলত যে শব্দগুলো আছে, প্রথমে হচ্ছে ধনেনা বিনা। এখানে ধনম, এটা ধন প্রাতিপদিক, নপুংসকলিঙ্গ। গুরুণা গুরু, উকারান্ত প্রাতিপদিক, পুংলিঙ্গ। গৃহিণ্যা গৃহিণী, দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ। বারিণা, বারিণাটা কি প্রাতিপদিক? বাড়ি। হ্যাঁ, পুংলিঙ্গ না নপুংসকলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? নপুংসকলিঙ্গ। নপুংসক। মরুতা মরুত, ভূপতিনা, ভূপতিনার ব্যাপারে একটা কথা বলেছিলাম আমি গতদিনে। পতি শব্দ যদি থাকে তাহলে সেখানে তৃতীয়াতে রূপ হয় পত্যা। কিন্তু পতি শব্দ যদি সমাসে যুক্ত হয়ে যায়, মানে সমাসের মধ্যে থাকে, ভূপতি শব্দটা হচ্ছে ভূমির প্রতি ভূপতি। আপনারা সমাস সম্পর্কে জানেন যে সমাসে কি হয়, একটা বড় দুটো মানে একটা বাক্য একটা শব্দে পরিণত হয়, ভূমির প্রতি ভূপতি। তাহলে ভূপতি এখানে হয়ে গেল কি, এটা সমাস। সেই সমাসের ক্ষেত্রে যদি পতি শব্দ থাকে তাহলে সেই পতি শব্দের আবার কি হয়ে যায়, স্যার তৃতীয়া থেকে একটু রূপের পরিবর্তন ঘটে, তখন ভূপত্যা রূপ হবে না, ভূপতিনা হবে। একইভাবে মাত্রা, মাতৃ শব্দ, মরুত শব্দের মরুতা, ঋত্বিক শব্দের ঋত্বিজা, ধীমত শব্দের ধীমত ভিহি বহু বচনে আছে। ঠিক আছে, এখানে সব সহ যোগে হয়েছে এটা। একইভাবে এখানে আপনাদের এটা এক্ষুনি একটু আলোচনা করে নিই। আচ্ছা, সাদিকা ম্যাম পড়ুন এটা। মুনি তৃতীয়ার এক বচনে, মুনি না সহ শিষ্য আশ্রমে বসতি। জ্যোতি তৃতীয়ার বহু বচনে, জ্যোতিভিহি বিনা ধর্ম রক্ষণং ন সম্ভবতি। অরিভ্যাম সহ
বীরः যুদ্ধরতः आसीत् হুম गिरिना विना निर्झरः न प्रवहति হুম भातृभ्यां सह सुभद्रा पूजिता भवति হুম तरु साधु तरुण पुत्र तरुणा विना आतपः बाधते হুম मात्रा विना शिशोः सुखं नास्ति হুম पुत्रेण सह पिता भ्रमेत् ভ্রমেত হ্যাঁ कार्यकर्ता তয় 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 রফলা আকার কার্য হ্যাঁ কর্তা তয় রফলা আকার ঠিক বলেছেন কার্যকর্তা সহ অধিকারী বার্তালাপং কৃতবান হুম তপ 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 তপস শব্দ হবে এটা হুম 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 তপস শব্দের প্রথমাতে তপহ হুম তপ ও তাহলে এটা তৃতীয়টা কি হবে হলন্ত শব্দ চিন্তা করুন তপসা হুম তপসা বিনা মধ্যাহ্নস্য হবে তো না না দন্তের স হবে দন্তেস্য হবে আচ্ছা হুম তপসা বিনা কার্য সিদ্ধি কুতঃ হুম শশা ও সেই সশ্রী হুম সশ্রী শব্দ শস্রা সহ ভ্রাতা পঠিষ্যতি হুম দুহিতা দুহিতা সহ মাতা দুহিতাটা কি হবে মাতৃ শব্দের মতো ঠিক দুহিত্রা ঠিক হুম সহ মাতা নদীম আগচ্ছত অগচ্ছত অগচ্ছত হুম শুষ্কুলি 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 নেই দেখুন দেখুন শুষ্কুলি নেই শুষ্কুলিহি শাসকুলিহি হুম? শাসকুলিহি শস্কুলিহি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা শস্কুলিহি শস্কুলিহি শাসকুলি হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ মতি শব্দের মতো না তাহলে শস্কুলি না সহ না 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 অয়ং মতি শব্দের তৃতীয়াতে মতি না হয় না মত্যা মত্যা শাসকুল্যা শস্কুল্যা হুম লয় জফলা আকার শস্কুল্যা সহ বয়ং দুগ্ধং পিবাম হুম আচ্ছা রাত্রিহি রাত্রি শব্দ একই রকম ভাবে স্ত্রীলিঙ্গ মত্তা তাহলে রাত্রা হ্যাঁ রাত্রিয়া বিনা চন্দ্রমা ন শোভতে চন্দ্রমাহা না শোভতে হ্যাঁ চন্দ্রমাহাতে কোন বচন আছে বলুন তো রতা চন্দ্রমা চন্দ্রমাহা এটা হচ্ছে এক বচন এর প্রাতিপদিক হচ্ছে চন্দ্রমস ও চন্দ্রমাস তার মানে এটা হলন্ত শব্দ হলন্ত শব্দ এর রূপ এরকম চলে আমরা যে একটা বলি চন্দ্রহ সেটা একটা আলাদা সেটা পুংলিঙ্গ শব্দ চন্দ্রহ চন্দ্রও এরকম করে সে চলতে থাকবে চন্দ্রা ঠিক আছে কিন্তু চন্দ্রমস যেটা তার রূপ এরকম চলে চন্দ্রমাহা চন্দ্রমসৌ চন্দ্রমসহ ঠিক আছে ও মানে নিচেরটা যেটা অজন্ত শব্দ সেটাতে মাটা তো নেই না ঠিক না চন্দ্র ব্যবহার করে চন্দ্রহ আর একটা বলা যেতে পারে চন্দ্রমা
তখন চন্দ্রমাহা এরকম রূপ হবে, সেটা চন্দ্রমস শব্দ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সৌহার্দ্য পরের পরে। আচ্ছা, यात्रिणः लोकायने न লোকায়নে না, यात्रं লোকয়ানে। लोकयानेन হুম यात्रां कुर्वन्ति। হুম प्रधानमन्त्री विमानेन विदेशम् अगच्छत्। पर्यटकः नौकायानेन भ्रमन्ति। तीर्थयात्रिणः रेलयानेन गच्छेयुः। হুম गच्छेयुः। तीर्थयात्रिणः रेलयानेन गच्छेयुः। হ্যাঁ, अहं मारुतियेनेन यानेन यानेन मारुतियानेन नगरं गमिष्यामि। গমিষ্যামি। এইবারে এখানে কি হলো, এই যে কয়েকটা উদাহরণ দেখলেন, এটা মূলত আমরা যেটা বললাম কিছুক্ষণ আগে, কারক বিভক্তির উদাহরণ। আপনাদেরকে এই জিনিসটা যেটা বললাম যে উপপদ বিভক্তি একটা, কারক বিভক্তি একটা। কারক বিভক্তি দেখুন, করণ কারক কখন হয়? করণ কারক হয় যখন, করণ মানে হচ্ছে কোনো কিছুতে সাহায্য যে করে, মানে কোনো একটা ক্রিয়া করতে যে সাহায্য করছে তাকেই তো আমরা করণ কারক বলি। তাহলে এখানে যাত্রীদেরকে যাত্রা করতে সাহায্য করছে বাস, প্রধানমন্ত্রীকে বিদেশ যেতে সাহায্য করছে বিমান, পর্যটকদের ঘুরতে সাহায্য করছে নৌকা। এই কারণে এগুলো হচ্ছে করণ। লোকয়ানম, বিমানম, নৌকায়ানম, রেলয়ানম, মারুতিয়ানম, এগুলো হচ্ছে কি করণ। করণ হওয়ার কারণে যেগুলো করণ হয় তাতে তৃতীয়া বিভক্তি হয়, দিয়ে সেখানে লোকয়ানেনা, বিমানেনা, নৌকায়ানেনা, রেলয়ানেনা, মারুতিয়ানেনা এরকম করে বলে। তো এখানে এরা একটা বলেছে যে এতেষু উদাহরণ বাক্যেষু यानवाचक শব্দেষু তৃতীয়া প্রযুক্তা अस्ति। যেহেতু যে কোনো যানই হোক না কেন, যানবাহন সেটা কি করে, সাহায্য করে এখান থেকে ওখানে নিয়ে যেতে, তো সেটা সাধন হিসেবেই ব্যবহার করা হয়। আমরাও বলি কোন সাধনের দ্বারা এলে, তাহলে এখানে সাধন শব্দের অর্থ সেই করণই। সেই জন্য ওখানে স্পেসিফিক ওরা বলছে যে यानवाचक শব্দতে তৃতীয়া কিভাবে হচ্ছে তার উদাহরণ দেখিয়েছে। ঠিক আছে, এখানে বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এটা কারক বিভক্তির উদাহরণ, এখানে কোনো শব্দের যোগে নয়। যেরকম বিনা, সহ এগুলোর যোগে হলো, সেটা হচ্ছে উপপদ বিভক্তির উদাহরণ। এগুলো সবগুলো কারক বিভক্তির উদাহরণ। এবারে সেইটার কিছু বলছে। হ্যাঁ, এ পড়ো সৌহার্দ্য, উত্তরগুলো বলো কি হবে। अस्तु। षटकः कृषकः ध्यानं वहन्ति। আরে না, এরকম নয়। এখানে দেখতে পাচ্ছ না অর্জুন, হ্যাঁ এখানে রথহ দেওয়া আছে, তাহলে রথটাকে তৃতীয়া করতে হবে। রথে না युद्ध क्षेत्रम अगच्छत। सर पहले क्वेश्चन पढ़े, इसको पढ़ना नहीं है, इसको छोड़ो। अभी अच्छा, यहाँ से ठीक बोलना है। कृषकाः, शकट को तुम दिमाग में डाल के उसको ठीक करके यहाँ पर बताओ। ओके। कृषक नहीं, कृषक ये ना, ये क्यों परिवर्तन होगा, এটা পরিবর্তন হবে না। পরিবর্তন তো ব্র্যাকেটের মধ্যে। कृषकाः, शकटेन ध्यानं वहन्ति। धान्यं वहन्ति। हाँ, अग्रे। महात्मा गांधी विदेशम् अगच्छत्। वायुयानम् अगच्छत्। क्या होगा सर? एक वचन में है तो वायुयानेन। वायुयानेन बोलो, यानेनम, पूरा बोलो। वायुयानेनम। महात्मा गांधी वायुयानेनम विदेशम् अगच्छत्। अग्रे।
राजस्थान प्रदेशे जनाः षटकः वरं वहन्ति। কি হবে এটা? षटकेन वरं वहन्ति। शकटेना, उष्ट्र शकटेना। शकटेन हम्म वरं वहन्ति। हम्म कलिंग कलिंगाः वाणिज्यम, अच्छा कलिंग नौका अकुर्वन्। नौकेन नौकेन না 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 আকারান্ত শব্দ अस्ति, এখানে আকারান্ত শব্দ আছে। কি হবে তাহলে? আকারান্ত শব্দ থাকলে তার তৃতীয়া কি হয়? লতা শব্দের কি হয় তৃতীয়া? लताम সে তো দ্বিতীয়া হয়, তৃতীয়া लते लतान না, হচ্ছে না। नहीं लताया लताया লতায়া। বলবো স্যার? লতা। लताया हाँ তাহলে हाँ हाँ নৌকার কি হবে? नौकाया নৌকায়া না, নৌকায়া। দুটোর মধ্যে नौकाया আকাশ পাতাল পার্থক্য। নৌকায়া বললে ভুল হয়ে যাবে। নৌকায়া। কলিঙ্গাহা নৌকায়া বাণিজ্যম অকুর্বন, এটা হচ্ছে বাক্য। ঠিক আছে, আচ্ছা তারপরটা বলো, একই রকম হবে। छात्रः विद्यालयं यान्ति द्विचक्रिका अच्छा द्विचक्रिकाया দ্বিচক্রিকায়া। क्रिया পুরোটা বলো। छात्रः द्विचक्रिकया विद्यालयं यान्ति। ঠিক আছে, আচ্ছা আগে মধুমিতা ম্যাম বাকিটা বলুন, তারপরের গুলো কি হ্যাঁ হবে? স্যার, এখন পরিষ্কার হয়েছে নাকি? 6 থেকে। নগরেষু দ্বিচক্রিকয়া নাগরিকাः ভ্রমন্তি। সাধু। তারপরে বৃদ্ধাः বাতানুকূলিতযানেন হুম দূরদেশं গচ্ছন্তি। হুম নেতারः ব্যোমযানেন বিদেশं যাচ্ছন্তি। হুম রুগ্নাः রুগ্নাः ঝটিতি ঝটিতি রোগী বাহনেন চিকিৎসালয়ं গচ্ছন্তি। হুম বয়ম লোকয়ানেন তিরুমলমন্দিরম গমিষ্যামः। হুম তিরুমলা মন্দিরম গমিষ্যামः। আচ্ছা ঠিক আছে, এরপরে আমাদের হীরক বাবু, হীরালাল বাবু বলছি, হীরালাল বাবু পড়ুন। अर्जुनेन सदृशा হুম विमलः বিরলः। হুম पित्रा सदृशः पुत्रः अस्ति। হুম मनुष्येन सदृशः হুম बुद्धिमान प्राणी नास्ति। নাস্তি। হুম भात्रा सदृशः মাত্রা मात्रा सदृश ছি ছি মাত্রা সদৃশী তালবেশই দীর্ঘই কাল হয়ে গেছে, দেখুন। সর্বস্বয় দীর্ঘী, হ্যাঁ আচ্ছা রেপের মতন লাগছে ওই জন্য আচ্ছা কনফিউশন হচ্ছে। সদৃশী সদৃশী পুত্রী পুত্রী। হুম পুত্রী, হ্যাঁ
চন্দ্রেন হুম সদৃশম হুম সুখম মুখম। আচ্ছা, মুখম। মুখম। এখানে একটা নতুন জিনিস, এটা দেখুন, লেখা আছে হেডিংটায় সাদৃশা যোগে তৃতীয়া। হ্যাঁ, ডান দিকে লেখা আছে। তো সদৃশ্য মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে দুটো জিনিসের মধ্যে যদি আমরা তুলনা করি, তখন সেখানে কি হয়ে যায়, তাকে আমরা সদৃশ্য বলি। মানে এটা ওর মতো সদৃশ্য, যেমন মুখ চাঁদের মতো, সাহিত্যে অনেক রকমের এরকম উদাহরণ দেখতে পাওয়া যায়। তো এই সদৃশ্য জিনিসটা বোঝানোর জন্য সংস্কৃতে একটা অব্যয় রয়েছে, কনজাংশন। অব্যয়কে কনজাংশন বলবে তো? কি আছে? ইবা। ঠিক আছে, কি আছে? ইবা। এবারে ইবর অর্থ কি? ইবের অর্থ হচ্ছে সদৃশাহা। ঠিক আছে, এবারে সদৃশ প্রাতিপদিক, এই সদৃশটা তিনটে লিঙ্গেই চলে। পুংলিঙ্গে সদৃশাহা, স্ত্রীলিঙ্গে সদৃশী, আর নপুংসক লিঙ্গে সদৃশম। ঠিক আছে, এইবারে আমি যার সঙ্গে তুলনা করছি, তুলনা করলে দুটো বিষয় থাকে। একজন মানে যার তুলনা হচ্ছে, আর যার সঙ্গে তুলনা হচ্ছে। যেমন চিন্তা করুন যে একজন মহিলা রয়েছে, তাকে দেখতে খুব সুন্দর, তো তাকে তুলনা করা হলো যে তার মুখটা কেমন, নির্মল চাঁদের মতো। তাহলে এখানে তুলনাটা করা হলো ওই মহিলাটার। কার সঙ্গে তুলনা করা হলো? চাঁদের সঙ্গে। মহিলার মুখের তুলনা করা হলো চাঁদের সঙ্গে। তাহলে এখানে যে জিনিসটাকে মানে যার তুলনা করা হচ্ছে, তাকে সংস্কৃতে বলা হয় অনুয়োগী। একটা শব্দ আছে কি? অনুয়োগী। আর যার সঙ্গে তুলনা করা হলো, মানে ওই মহিলার মুখটাকে কার সঙ্গে তুলনা করা হলো? চাঁদের সঙ্গে। তো সেটা হচ্ছে প্রতিযোগী। এরকম দুটো শব্দ আছে সংস্কৃতে। ঠিক আছে, অনুয়োগী, প্রতিযোগী। তাহলে অনুয়োগী মানে বুঝতে পেরেছেন, যার তুলনা করা হচ্ছে আর যার সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে যার তুলনা করা হচ্ছে সে প্রথমাতে থাকছে, যার সঙ্গে তুলনা করা হচ্ছে সে তৃতীয়াতে থাকছে। ঠিক আছে, এখানে দেখুন প্রত্যেকটাতে আমি একটা সহজ একটা প্রথমেরটা উদাহরণ, দ্বিতীয় উদাহরণটা দেখলে ভালো করে মানে বোঝানোর জন্য বেশি সুবিধা হয়। পিতা। স্যার আর একবার রিপিট করুন, যার সঙ্গে আচ্ছা, তুলনা করা হচ্ছে। দেখুন এটা হবে অনুযোগী বলতে বোঝায় যার সঙ্গে। যেমন ধরে নিন, আমি আরেকবার বলছি যে একজন মহিলা রয়েছে, মহিলার নাম ধরে নিন প্রতিমা বা কিছু একটা, ধরুন অর্পিতা। তাহলে অর্পিতা একটা মহিলা, সেই মহিলার মুখটা খুব সুন্দর দেখতে। তাহলে ওর মুখটাকে আমি বর্ণনা করছি। কবিরা তাই করেন যে কোনো একটা পদার্থকে নিয়ে তার সঙ্গে বর্ণনা করেন, তাতে উপমা লাগান। তাহলে এই যে অর্পিতার মুখ, তাকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? চাঁদের সঙ্গে। ঠিক আছে, অর্পিতার মুখে এখন আমার বর্ণনীয় বিষয় হচ্ছে অর্পিতার মুখ। তার জন্য আমি চাঁদের কথা বলতে পারি, পদ্মের কথা বলতে পারি, তার চোখগুলোর জন্য আমি মৃগের চোখের কথা বলতে পারি। তাহলে ওই যে প্রকৃত বস্তুটা যার ব্যাপারে আমি বর্ণনা করছি, তাকে বলা হচ্ছে অনুযোগী। মানে অর্পিতার মুখটা হচ্ছে অনুযোগী। এটাকে আমরা বলবো যার তুলনা, সে হচ্ছে অনুযোগী। আর যার সঙ্গে তুলনা, চাঁদ হতে পারে, সেটা হরিণের চোখ হতে পারে, পদ্ম ফুল হতে পারে, সেটা হচ্ছে প্রতিযোগী। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই দুটো বিষয় আছে। দ্বিতীয় উদাহরণে দেখুন, এখানে পিত্রা সদৃশः পুত্রः अस्ति। তাহলে এখানে তুলনা হচ্ছে পুত্রের। এখন বলা হচ্ছে পুত্র কেমন? তাহলে বলা হচ্ছে পুত্র পিতার মতো। ওর পিতার মুখটা কেমন? চাঁদের মতো। বোঝা গেছে? তাহলে যার তুলনা করা হচ্ছে সে প্রথমাতে থাকলো, যার সঙ্গে তুলনা করা হচ্ছে সে চলে যাবে তৃতীয়াতে। ঠিক আছে,
এবারে প্রথম বাক্যটা দেখুন, অর্জুনেনা সদৃশাহ বীরহ বিরলহ। এখানে মূল কথাটা হচ্ছে বীরের। বীরের আমি খুঁজতে যাচ্ছি যে বীর কেমন, হ্যাঁ কোন বীর বিরল, বলছে অর্জুনের মতো বীর বিরল। তাহলে এখানে অনুযোগীটা হয়ে গেল বীর আর প্রতিযোগীটা হয়ে গেল অর্জুন। বোঝা গেছে? হ্যাঁ আমি এখানে হ্যাঁ স্যার। অর্জুনের বর্ণনা করছি না, আমি এখানে বীরের বর্ণনা করছি, বীরের বর্ণনা করছি, বিরল বীরের বর্ণনা করছি। ঠিক আছে? বুদ্ধিমান প্রাণীর বর্ণনা করছি, বলছে মনুষ্যেনা সদৃশাহ বুদ্ধিমান প্রাণী নাস্তি। বুদ্ধিমান প্রাণী তুলনা করছি, সে এখানে অনুযোগী। এবারে কার সঙ্গে তুলনা করছি? মানুষ। বোঝা গেছে? মাত্রা সদৃশী পুত্রী, চতুর্থ উদাহরণটাতে আরো স্পষ্ট হবে যে পুত্রী কেমন, তো মায়ের মতন। যেমন অর্পিতার মুখ চাঁদের মতন, তেমনি পুত্রী কেমন, মায়ের মতন। আর লাস্টে এটা বলেছে চন্দ্রেনা সদৃশম মুখম, এখানে আরো স্পষ্ট হবে ব্যাপারটা, মুখ কেমন, চাঁদের মতন। তাহলে এই জিনিসটা একটু বুঝবেন। এগুলো অনেক জায়গাতে যদি সংস্কৃতের কখনো কোনো কবিতা, কাব্য, গদ্য পড়েন তাহলে এগুলো বিশেষ করে আসে অনেক জায়গাতে, অলংকারে, সাহিত্যে তো খুবই আসে। মানে অভিজ্ঞান শাকুন্তলম যদি আপনারা পড়েন নাটক, সেখানে ভুরি ভুরি এরকম উদাহরণ রয়েছে। প্রত্যেকটাতে যে কোনো কাব্যেই এই জিনিসটা ছাড়া কাব্য হয় না, অলংকার ছাড়া। তো এগুলোকে অলংকার বলা হয়, এটাকে উপমা অলংকার বলা হয়। এবারে এই উপমা অলংকার, স্যার অনুযোগীটা প্রথমা আর অনুযোগীটা প্রতিযোগী প্রথমা, প্রতিযোগিতা তৃতীয়া, প্রতিযোগী তৃতীয়া। তৃতীয়া। ঠিক। ঠিক আছে? তাহলে এখানে যখন এইটার ক্ষেত্রে এখানে একটা কথা বলি, এই নিয়মটা কিন্তু স্পষ্টভাবে জানবেন যে অনুযোগী প্রতিযোগী যে প্রথমা, আচ্ছা, অনুযোগী প্রতিযোগিতায় যে তৃতীয়া প্রথমা যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এই সদৃশ শব্দের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল। যদি বাক্যে সদৃশ শব্দ থাকে আর তার দ্বারা সাদৃশ্য বোঝানো হয়। কথাটা বুঝতে পেরেছেন? আমি বললাম কিছু প্রথমেই বলেছিলাম যে সদৃশ্য শব্দ বাদে আরেকটা শব্দ কাজ করে, যা হচ্ছে ইবো। ইবোরও অর্থ কি? সদৃশ্য, সাদৃশ্যকে বোঝায় সে। আমি এতগুলো বাক্যের বদলে আরো একটা অন্যরকম বাক্য বলতে পারি, আমি দেখাচ্ছি। দেখুন, আচ্ছা দেখতে পাচ্ছেন উদাহরণগুলো? নতুন 5টা আমি উদাহরণ লিখলাম। ঠিক আছে? এই 5টা উদাহরণের বৈশিষ্ট্য দেখুন একটু ভালো করে। এখানে কয়েকটা জিনিস দেখতে পাবেন। কি দেখতে পাবেন? প্রত্যেকটাতে ইবো 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 লেখা হয়েছে। ইবোর অর্থ কিন্তু এই সদৃশ, এই অর্থটাকে বোঝানোর জন্যই ইবোর ব্যবহার করা হয়। এটা একটা অব্যয়, এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এখানে যেমন সদৃশ বিশ্ব, মানে কোনোটা পুংলিঙ্গ হয়েছে, তারপরে এখানে সদৃশতে পুংলিঙ্গ হয়েছে, এখানে পুংলিঙ্গ, এখানে স্ত্রীলিঙ্গ, এখানে নপুংসক লিঙ্গ হয়েছে। এখানে কিন্তু ইবোতে তা হয় না। ইবো একটা অব্যয়, অব্যয়ের কোনো লিঙ্গ হয় না, কোনো বচন হয় না। সেই কারণে সবগুলোতেই ইব 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 দেখতে পেয়েছেন। এইটা স্পষ্ট। এইবারে যেটা মূল জিনিস বোঝানোর, ইবো সম্পর্কে বলে দিলাম। এইবারে মূল জিনিস যেটা, ইবোর যদি ব্যবহার থাকে তাহলে দুটোই প্রথমাতে থাকে। অনুযোগীও প্রথমাতে থাকে, প্রতিযোগীও প্রথমাতে থাকে। দেখতে পাচ্ছেন? কথাটা বুঝতে পেরেছেন আমার? বুঝতে পেরেছেন? सर थोड़ा सा सर और एक बार रिपीट कीजिए। আচ্ছা, मैं हिंदी में एक बार, বাংলায় বুঝতে পেরেছেন আপনারা? ইবো থাকলে দুটোতেই মানে অনুযোগী আর প্রতিযোগী দুটোতেই
প্রথমা থাকবে। প্রথমা, খালি প্রথমা থাকবে এরকম নয়, মানে তাদের যদি চেঞ্জ হয় তাহলে দুটোতেই চেঞ্জ হবে। আচ্ছা, দুটো যেমন একই রকম থাকবে। হ্যাঁ, অর্জুনः যেমন হচ্ছে পিতা ইবা পুত্রः अस्ति, আমি যদি এরকম বলি পিত্রা ইবা পুত্রেণ ইদম কার্যম কৃতম, মানে যদি আমাকে চেঞ্জ করতে হয় তখন দুটোতেই চেঞ্জ করব, ঠিক আছে? সেই জন্য এদের মানে হচ্ছে কি ইবর যোগ থাকলে মোট কথা এটাই যে এদের বিভক্তি সমান থাকবে, প্রতিযোগী অনুযোগের বিভক্তি সমান থাকবে। আর সদৃশ শব্দের যোগের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে যে যেটা অনুযোগী সে প্রথমাতে থাকবে, যেটা প্রতিযোগী সে তৃতীয়াতে চলে যাবে। এটা হচ্ছে অনুযোগী প্রতিযোগীর ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য, আর সদৃশ শব্দের যোগে বিশেষ বৈশিষ্ট্য। আর সদৃশ শব্দের যোগে বৈশিষ্ট্য কি, যে সদৃশ শব্দের যোগে ওটা যেহেতু অব্যয় নয়, সেই জন্য সে অনুযোগীর যে লিঙ্গ সেই অনুসারে সে কাজ করবে। ভালো করে দেখুন, প্রত্যেকটা বাক্যে অর্জুনেন সদৃশः বীরः বিরলः, এখানে কিন্তু বীর প্রথমাতে আছে, সে পুংলিঙ্গে, সেই জন্য সে সদৃশ, ঠিক আছে? দ্বিতীয় বাক্যে পুত্রः পুংলিঙ্গে আছে বলে সদৃশः। বুদ্ধিমান প্রাণী, এখানেও কিন্তু পুংলিঙ্গ আছে বলে সদৃশ। পুত্রী সদৃশী। আচ্ছা, এইগুলো সবগুলোতেই যেটা প্রতিযোগী তারও কিন্তু সেই সেই লিঙ্গই রয়েছে, এই জন্য এখানে বুঝতে অসুবিধা। কিন্তু লাস্টের উদাহরণটা ভালো করে দেখুন, চন্দ্রেণ সদৃশম মুখম, এখানে চন্দ্রহ হয়, প্রতিযোগীটা কিন্তু পুংলিঙ্গে আর অনুযোগীটা নপুংসকলিঙ্গে, কিন্তু সদৃশম হয়েছে, সে অনুযোগীকে ফলো করেছে, সে প্রতিযোগীকে ফলো করেনি। কথা বুঝতে পেরেছেন? আমার কথাটা বোঝা গেছে? এটা যেটা বললাম, মানে সদৃশ শব্দের ব্যবহার থাকলে সেখানে তার তিনটে লিঙ্গই হয়, কিন্তু সেই তিনটে লিঙ্গে হওয়ার কারণটা কি, সে ফলো করবে কাকে, সে ফলো করবে অনুযোগীকে, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। अच्छा सौहार्द तुम्हारे জন্য, यहाँ पर हमने जो पढ़ा है उसमें दो विषय है, एक हुआ सदृश शब्द के योग में, दूसरा हुआ युवा शब्द के योग में। अभी हम पहले सदृश शब्द के बारे में चर्चा करते हैं। सदृश शब्द क्या है? सदृश का मतलब होता है किसी के साथ किसी का उपमा देना, तुलना करना। जैसे समझ लो कि उसका मुंह चंद्र के समान है, ठीक है, उसके नेत्र पद्म के समान है। तो ये सब जब हम बोलते हैं तो हम उसमें दोनों में एक कंपेयर करते हैं, एक तुलना बनाते हैं या सादृश्य दिखाते हैं, ठीक है? तो ये जो सादृश्य दिखाते हैं तब उसके लिए सादृश्य शब्द का व्यवहार किया जा सकता है। यदि हम सादृश्य शब्द का व्यवहार करें तो वहां पर दो विषय होता है। जब भी ऐसे सदृश मतलब किसी के साथ किसी का सादृश्य दिखाया जाता है तो वहां पर दो विषय रहता है। एक होता है जिसके ऊपर सादृश्य दिखाया जा रहा है और जिसको लाके उसके ऊपर सादृश्य दिखाया जा रहा है। जैसे मैं अगर बोलूं कि एक लड़का पढ़ाई नहीं कर रहा है तो उसको शिक्षक ऐसे बोलते हैं तुम तो गधे हो, तो अभी उस छात्र, वो जो छात्र है उसके लिए शिक्षक ने एक शब्द का प्रयोग किया गधा, गधा के साथ उसका सादृश्य दिखाया। अभी वो जो गधा के साथ उसका सादृश्य दिखाया गया है उसमें वस्तुतः किसके बारे में बात चल रही है? अभी लड़के के बारे में बात चल रही है, तो उसमें किसका आरोप किया गया? वो गधे का। तुलना किसका किया गया? गधे के साथ तुलना किया गया। तो जिसका अभी मतलब जिसके बारे में बात चल रही है उसको बोलते हैं अनुयोगी। बात किसके बारे में चल रही है? वो लड़के के बारे में चल रही है, तो उसको बोलेंगे अनुयोगी। और उसको उसका जो वो मतलब वो पढ़ाई नहीं कर रहा है, इसी कारण से उसके लिए जो शब्द का प्रयोग किया गया है, जिसके साथ उसका तुलना किया गया है, वो है गधा, उसको बोलेंगे प्रतियोगी। तो अल्टीमेटली क्या निकला? जिसका सादृश्य दिखाया जा रहा है वो है अनुयोगी और जिसके साथ उसका सादृश्य दिखाया जा रहा है वो है प्रतियोगी। ये दो चीज है, ठीक है? समझ में आया इसको? जी सर। ठीक है, अभी देखो
सदृश शब्द, अगर वाक्य में हम सदृश शब्द को व्यवहार करेंगे तो जो अनुयोगी हो गया वो प्रथमा में रहेगा, लेकिन जो प्रतियोगी हो गया वो तृतीया में चला जाएगा। और अनुयोगी का जो लिंग है, मतलब अनुयोगी जो रहेगा उसका जो लिंग है वो अगर पुंलिंग रहे तो सदृश शब्द भी पुंलिंग होगा। वो अगर स्त्री रहे सदृश शब्द भी स्त्री रहेगा। वो अगर नपुंसक रहे तो सदृश शब्द भी नपुंसक रहेगा। यथा उदाहरण देखिए, पित्रा सदृशः पुत्रः अस्ति। इस वाक्य में अनुयोगी कौन है? पुत्र है। तो सदृश शब्द का व्यवहार है, इसीलिए वो पुंलिंग में आ गया। उसी तरीके से मात्रा सदृशी पुत्री, यहाँ पर पुत्री कौन सी लिंग में है? स्त्रीलिंग में है। सदृश शब्द का प्रयोग है, वो अनुयोगी है, अतः सदृशी हुआ, सदृशः नहीं हुआ। तीसरा, चंद्रेण सदृशम मुखम, तो यहाँ पर मुखम ये हो गया हमारा अनुयोगी, और सदृश शब्द का प्रयोग है, मुखम के साथ उसका अन्वय हो गया तो सदृशम बन गया, मतलब उसका लिंग में उसको वो पकड़ लिया। ठीक है, इतना समझ में आया? जी सर। अच्छा, अभी वाक्य में और एक चीज हो सकता है कि सदृश शब्द को छोड़ के उसके पर्यायवाची समर्थक शब्द, सिनोनिम, कोई भी एक दूसरा शब्द हम व्यवहार कर सकते हैं। तो वैसा एक शब्द है इव, बहुत प्रसिद्ध है ये शब्द। तो ये इव शब्द जो है ये सदृश के स्थान पे व्यवहार किया जाता है। परंतु इव शब्द का जब व्यवहार करेंगे तब इससे पहले वाले कंडीशन में क्या बताया गया? अनुयोगी प्रथमा में रहेगा, प्रतियोगी तृतीया में रहेगा। लेकिन इव शब्द का प्रयोग में अनुयोगी प्रतियोगी समान विभक्ति में रहते हैं। जैसे उदाहरण दिया मैंने, अर्जुनः इव वीरः विरलः। यहाँ पर देखो, अर्जुनः भी प्रथमा है, वीरः भी प्रथमा है। पिता इव पुत्रः अस्ति, पिता भी प्रथमा है, पुत्र भी प्रथमा है। मनुष्य इव बुद्धिमान प्राणी नास्ति, मनुष्य प्रथमा है, बुद्धिमान प्रथमा है। माता इव पुत्री, दोनों ही प्रथमा है। मतलब प्रतियोगी अनुयोगी प्रथमा में ही रहते हैं। प्रथमा में गलत, प्रथमा नहीं, अनुयोगी प्रतियोगी समान विभक्ति में रहते हैं। कब? जब इव का प्रयोग हो। इव किस लिए प्रयोग होता है? सदृश अर्थ को बताने के लिए ही प्रयोग होता है। वाक्य में आप सदृश डालो तो वाक्य का स्ट्रक्चर भिन्न होगा, इव डालो तो वाक्य का स्ट्रक्चर भिन्न होगा। और इव में और एक सुविधा है कि इसमें अनुयोगी के रूप के अनुसार यहाँ पर वो लिंग का परिवर्तन नहीं होता है, क्योंकि इव ये क्या है? ये अव्यय है। अव्यय का कोई लिंग नहीं होता। ठीक है, समझ में आया? जी सर। जी सर, थैंक यू सर। ওকে, ঠিক है। আচ্ছা, এটা বুঝতে কারো অসুবিধা আছে? স্পষ্ট তো? হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক দুবার আছে। হলো তো। হ্যাঁ, তাহলে অবধেयम বলছে এতেষু উদাহরণেষু সদৃশার্থ শব্দস্য যোগে তৃতীয়া বিভক্তি প্রযুক্তা अस्ति। ঠিক আছে, মাত্রা সদৃশः পুত্রः, ঠিক আছে, এরকম ভাবে এগুলোতে তৃতীয়া বিভক্তি আপনারা নিজেরা লাগাবেন। ওকে না, এটা বলে দাও, কি বলেন আমাদের উজানি, বলো এটা। উজানি আছো? নেই? আচ্ছা, হীরালাল বাবু এটা বলবেন? চেষ্টা করছি স্যার। বলুন বলুন, দেখি, চেষ্টা করুন। কর্ণেন সদৃশ দাতা अस्ति। খুব ভালো, তারপরেরটা। মনিজ মনিচ মনোজ मनोज मनोजेन सदृश सुरेश सुरेशः। খুব সুন্দর, তারপরে मनी मनीन मनी मनीनः না না, मनीनः মনিনা, হ্যাঁ। মনিনা। अच्छा मनीना मनीना सदृश कांचन
আহ, কাচাহ, কাচাহ, কাচা কাছা মানে কাচাহ। কাঁচ যেটাকে বলি আর কি। হ্যাঁ, হ্যাঁ। আহ, স্যার মণি শব্দ তারপরে মণি কি মানে কি হচ্ছে না মণি, না মতি শব্দের মতো হবে তো? মণিহি, হ্যাঁ মতি না, মণি না, তো- মণি শব্দ পুংলিঙ্গে চলে, ও মণি শব্দ পুংলিঙ্গ। सर्पेण सुदृशी रज्जु रज्जुः। সদস্য রজ্জু, হ্যাঁ। তারপরে রজ্জু শব্দ ওই জন্য সাদৃশী। দেখুন প্রত্যেকটা কিন্তু তাই রকম। হ্যাঁ, সর্প আচ্ছা, শব্দ পুংলিঙ্গ কিন্তু রজ্জু শব্দ স্ত্রীলিঙ্গ, সেই জন্য স্ত্রীলিঙ্গ। সদৃশী হয়েছে। আচ্ছা, তারপরে পড়ুন। गजे गजेन सदृश बाला बलशाली হুম, গজেন সদৃশ বলশালী। তারপরে अभिनेता अभिनेता অভিনেতাটা কি হবে যদি अभिनेता এতে? অভিনেত্রা। अभिनेत्रा। হুম, আচ্ছা, তটা রফলা হয়ে যাবে। হুম, अभिनेता सदृश क्रीड़ा पटु হুম, पटुः হুম, गुरु गुरुना सदृश शिष्यः। হুম, ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট বলছে যেটা রূপ্যকাদি যোগে তৃতীয়া। ঠিক আছে, যখন আমরা টাকা পয়সার ব্যবহার করি তখন আমরা বলতে পারি, সেখানে কেমন বলি, যে এটার বিনিময়ে আমরা এটা কিনলাম। ঠিক আছে, যেমন আমি একটা পেন কিনলাম, তো আমি এই পেনটা এত টাকার বিনিময়ে কিনলাম। তো যখন ওই বিনিময় শব্দটা আমরা বলতে চাইছি তখন সেখানে তৃতীয়া বিভক্তির ব্যবহার করি আমরা। 10 টাকার বিনিময়ে তো দশবিহি রূপ্যকৈহি, এই যে ব্যবহারটা, এই ব্যবহারটার জন্য ওখানে তৃতীয় বিভক্তি লাগাতে হবে। ঠিক আছে, এইটা এখানে বলা হচ্ছে। ঠিক একইভাবে কত টাকায় কিনেছো, এটা কত টাকা এটাও বলতে হলে কিন্তু ওখানে তৃতীয় লাগবে, কত টাকার বিনিময়ে এটা অর্থ। ঠিক আছে, মধুমিতা ম্যাম পড়ুন। আচ্ছা উজানি, তোমার কি মাইক্রোফোন ঠিক হয়েছে? ও, যাই হোক। আচ্ছা মধুমিতা ম্যাম পড়ুন আপনি। अहं दशभिः रूप्यकैः एतां लेखनीं कृतवान्। ঠিক আছে। माता शतेन मुद्राभिः वस्त्रं হুম, क्रीणाति। হুম, भगिनी पञ्चभिः रूप्यकैः लेखनीम् आनयति। হুম, आपणिकः षष्ठया रूप्यकैः वस्तूनि दत्तवान्। হুম, भवान् इदं पुस्तकं चतुर्भिः रूप्यकशनैः क्रीतानु। শতैः, রূপ্যক শতैः। रूप्यकशतैः क्रीतानु। भवती कियता मूल्येन क्रीतवती। হুম, আচ্ছা, এখানে দেখুন বিষয়টা যেটা, এখানে দুটো শব্দের কথা বলা হয়েছে, একটা রূপ্যক শব্দ লেখা আছে আর একটা মুদ্রা শব্দ লেখা আছে। দুটোই কিন্তু টাকার বাচক, মুদ্রা রূপ্যকম, এটা দুটোই টাকার বাচক। এইবারে তৃতীয়া বিভক্তি যে হয়েছে, দেখুন প্রত্যেকটাতে বহু বচন হয়েছে। বহু বচন হওয়ার কারণ হচ্ছে এইখানে যে দশ, শত, পঞ্চ, ষষ্ঠী, চতুর, এই শব্দগুলোর কারণে। বুঝতে পারছেন, এগুলো সবগুলো সংখ্যা শব্দের সম্পর্কে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে। সংখ্যা এক শব্দ সর্বদা এক বচনে চলে। ঠিক আছে, তিনটে লিঙ্গেই চলে। একাহা, একা, একম। যদি একজন বালক বলতে হয় তাহলে একাহা বালকাহা, একটা বালিকা বলতে হলে একা বালিকা, আর একটি ধরে নিন কি রয়েছে, একটা মন্দির রয়েছে, তাহলে একম মন্দিরম। এরকম করে আমরা গণনা করবো। একটা পাতা একম পত্রম, লেখনী একা লেখনী। মানে শব্দের লিঙ্গ অনুসারে
এখানে এক শব্দ তিনটে লিঙ্গে হয়, ঠিক একইভাবে প্রত্যেকটা সংখ্যাই তিনটে লিঙ্গে হয়, কিন্তু তাদের বচনগুলো একটু একটু আলাদা আলাদা। যেমন এক শব্দ সর্বদা এক বচনে চলে, দুই শব্দ আবার সর্বদা দুই বচনে চলে। তিনটে লিঙ্গেই তার রূপ আলাদা হয়, স্ত্রীলিঙ্গে দ্বে, পুংলিঙ্গে দ্বৌ, নপুংসক লিঙ্গে দ্বে। ঠিক আছে, এবার লিখে দেখাই। আপনারা এটা জানেন না জানেন না? नहीं जानते सर। মানে জানাটা ঠিক মানে বুঝি আর কি, কারণ এক তো কখনোই দুই হবে না, এক আচ্ছা, বচনই হবে, এরকম না ভাবে মানে জানা। এই ব্যাপারে আগে কোনোদিন আলোচনা হয়েছে তাই বলছি, আমার প্রশ্নটা ওটা। না না, মানে লোক नहीं থেকে তো আমরা এটা বুঝতে পারি, ঠিক আছে, লোক থেকে আমরা এটা বুঝতে পারি, কিন্তু আচ্ছা দেখো, দেখুন, একः বালকः একা বালিকা একম পুস্তকম, এখানে বালকः পুংলিঙ্গে, বালিকা স্ত্রীলিঙ্গে, আর পুস্তকম হচ্ছে নপুংসকলিঙ্গে। ঠিক আছে, এই জন্য একः একা একম হয়েছে। ওকে, এটা একটা বিষয় চলে গেল। এরকম আপনি যত রকম শব্দ আছে। আচ্ছা, সংস্কৃতে আবার একটা ব্যাপার আছে, যে এটা প্রথমেই আমি বলেছিলাম যে সংস্কৃতের লিঙ্গ কিন্তু, যেমন আমি যদি একটা বলি আপনাকে ছত্রম, তাহলে আপনারা কি বলবেন? एकम छत्रम। একম ছত্রম। আচ্ছা, যদি আমি আপনাকে বলি একটা শব্দ যে লেখনী, তাহলে কি বলবেন? एका लेखनी। একা লেখনী। ঠিক আছে, এটা তাহলে ধারণাটা স্পষ্ট আছে। মানে সংস্কৃতে লিঙ্গটা কিন্তু ওই মানে আমরা যেমন সাধারণভাবে চিন্তা করি এ ছেলে সে মেয়ে এরকম ভাবে হয় না, সেখানে মানে যে কোনো অবজেক্টকেই আমরা নপুংসক বলবো এরকমটা নয়, শব্দের স্ট্রাকচার দেখে বুঝতে হয় সেটা। যদি বিসর্গ থাকে, মানে পুংলিঙ্গ শব্দ এতদিন আমরা তাই পড়ছি, পুংলিঙ্গ নাহলে শরীর শব্দ, জলটা স্ত্রীলিঙ্গ কি করে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার আছে। তো সেই কারণে আমরা যে কনসেপ্টটা জানি সেই কনসেপ্ট অনুসারে এখানে লাগাবেন। তাহলে এখন একः বালকः একা বালিকা একম পুস্তকম হলো দুই শব্দ সর্বদা দুই বচনে চলে, তাহলে দুই শব্দের রূপটা কেমন চলে? পুংলিঙ্গে দ্বৌ, দ্বৌ বালকৌ, এটাও পরিবর্তন হতে থাকবে। স্ত্রীলিঙ্গে দ্বে বালিকে, আর নপুংসকলিঙ্গে দ্বে পুস্তকে। ঠিক আছে, নেক্সট 3 থেকে শুরু করে যত শব্দ আছে, শত সহস্র কোটি অযুত লক্ষ নিযুত যা আছে সবগুলোই কিন্তু বহু বচনে চলে, 3 শব্দ থেকে আরম্ভ করে, কিন্তু এদেরও লিঙ্গ থাকে। ঠিক আছে, তাহলে 3 শব্দ যেটা, সেখানে পুংলিঙ্গে তার রূপ চলে ত্রয়ঃ বালকাঃ, স্ত্রীলিঙ্গে চলে তিস্রঃ বালিকাঃ, আর নপুংসকলিঙ্গে চলে ত্রিণি পুস্তকানি। বোঝা গেছে? আচ্ছা, চতুর্থ শব্দের ক্ষেত্রে আবার কি হয়? চত্বারঃ বালকাঃ, চতস্রঃ বালিকাঃ, আর চত্বারি পুস্তকানি। বুঝতে পারছেন ঘটনাটা? হয়ে গেল। এতটা পর্যন্ত পার্থক্য দেখতে পাই, 3টে লিঙ্গের পার্থক্য দেখতে পাই। 3 থেকে শুরু করে একটা কথা আপনাকে বললাম যে 3 থেকে শুরু করে 4, 5, 6, 7, 8, 9 সব বহুবচন, কারণ এটা বহুবচনই হয়, এটা লোক থেকেই আমরা জানি। 5 থেকে পঞ্চ বালকাঃ, পঞ্চ বালিকাঃ, পঞ্চ পুস্তকানি। এটাতে দেখুন, এটাতে আপনারা বলবেন পার্থক্য তো নেই স্যার। এটাতে পার্থক্য রয়েছে। 5 থেকে শুরু করে শত সহস্র পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে পার্থক্য রয়েছে, কিন্তু ওদেরকে দেখতে একরকম। কথাটা বুঝতে পারছেন? মানে পার্থক্য আছে। পঞ্চ শব্দটা বালকের ক্ষেত্রে প্রযুক্ত হলে পঞ্চ শব্দটা পুংলিঙ্গে, বালিকার ক্ষেত্রে প্রযুক্ত হলে পঞ্চ শব্দটা স্ত্রীলিঙ্গে, আবার পুস্তকের ক্ষেত্রে প্রযুক্ত হলে পঞ্চ শব্দটা নপুংসকলিঙ্গে। কিন্তু প্রত্যেকটাতে এদের যেমন পার্থক্য দেখছি, একः একা একম, দুই দ্বে দ্বে, ত্রয়ঃ তিস্রঃ ত্রিণি,
চত্বারः চতস্রः চত্বারি, এখানে সেরকমটা নেই। পঞ্চ পঞ্চ পঞ্চ। তার মানে ছয়ের এর ক্ষেত্রে পর থেকে সবগুলোই তাই। সবগুলোই তাই, এরপর থেকে যা হবে। ছয়ের ক্ষেত্রে ষট ষট ষট, সাতের ক্ষেত্রে সপ্ত সপ্ত সপ্ত, অষ্ট অষ্ট অষ্ট, নব নব নব, দশ দশ দশ। ঠিক আছে, আমার কথাটা বোঝা গেছে? এটা হচ্ছে এই শব্দগুলোর বৈশিষ্ট্য সংখ্যা শব্দের ক্ষেত্রে। তাহলে সংখ্যা শব্দের জন্য লিঙ্গভেদ বোঝানোর জন্য আমাদেরকে টোটাল 4টে জিনিস জানতে হয়, মানে 4টা শব্দের ক্ষেত্রেই মূলত জানতে হয়। কি কি শব্দ? এক শব্দ, দুই শব্দ, ত্রি শব্দ আর চতুর শব্দ। ঠিক আছে, বাদ বাকি শব্দগুলোর ক্ষেত্রে লিঙ্গটার পার্থক্য হয় না। ঠিক আছে, লিঙ্গের পার্থক্য হয় না। এইবারে আরেকটা জিনিস দেখুন, কিন্তু এই যে শব্দগুলোর খালি আমি যেগুলো লিখেছি এগুলো খালি প্রথমা বিভক্তি লিখেছি, এদেরও কিন্তু 7টা বিভক্তি হয়। যেমন আমি যদি বলি যে একজন বালক, তাহলে একাহা বালকাহা। আমি যদি বলি একজন বালকের দ্বারা তাকে মারা হয়েছে, তাহলে বলবো এ কে না বালকে না। বালকটা যেমন তৃতীয়াতে যাবে, এক শব্দটাও দ্বিতীয়াতে যাবে, মানে এদের 7টা বিভক্তি 7টাই হয়। কথাটা বোঝা গেছে? দুইয়ের ক্ষেত্রেও তাই, ত্রির ক্ষেত্রেও তাই, চতুর পঞ্চ ষট সপ্ত সবার ক্ষেত্রে তাই। বিভক্তির কোনো পার্থক্য নেই। ঠিক আছে, বিভক্তির জন্য ওরকম কিছু গন্ডগোল নেই, ওটা যেরকম ছিল সেরকম ভাবেই চলবে। না না, বিভক্তিতে তাহলে দ্বি শব্দটা হুম, যেরকম হবে হ্যাঁ, দুই শব্দ পুংলিঙ্গ, দুই বচনে চলবে, কিন্তু সে তার 7টা বিভক্তি দেখাবে। যেমন হবে হ্যাঁ 7টা পুংলিঙ্গে। বিভক্তি দেখাবে, সেটা ঠিক আছে, কিন্তু স্ত্রীলিঙ্গে আলাদা হয়ে যাচ্ছে তো দে। হ্যাঁ, হয়ে যাবে তো। ও হ্যাঁ, স্ত্রীলিঙ্গেরটা আমি কি বললাম, এই জিনিসটাকে একটু মানে ছক করে সাজিয়ে নিন। প্রথমে এক শব্দ, দুই শব্দ, তিন শব্দ, 4 শব্দ, 5 শব্দ সবারই কিন্তু 3টে লিঙ্গ আছে। 1 2 3 4-এর লিঙ্গের পার্থক্য বোঝা যায়, 5 থেকে সবগুলোই রূপ সমান বলে পার্থক্য বোঝা যায় না, এক কথা। 2 নাম্বার কথা হচ্ছে এদের 7টা বিভক্তিতে রূপ হয়। এক শব্দের ক্ষেত্রে খালি এক বচনে 7টা বিভক্তিতে রূপ পাবো, দুই শব্দের ক্ষেত্রে খালি দুই বচনে পাবো, এক বচন বহু বচনে পাবো না। 3 আর 4-এর ক্ষেত্রে খালি বহু বচনের পাবো, এক বচন আর দুই বচনের পাবো না, কিন্তু 7টা বিভক্তির রূপ সবারই পাবো। স্পষ্ট কি, মানে বুঝতে পারা গেছে না? सर ये लास्ट पार्ट समझे नहीं सर। लास्ट वाला मैंने बताया कि प्रत्येक शब्द का ये जो संख्यावाचक शब्द है, एक दुई त्री चतुर, ये जो है इनका एक शब्द सर्वदा एक वचन में चलता है, लेकिन वो 7 विभक्तियों में चलता है। उसका रूप ऐसे चलेगा, एकः, एकम, एकेन, एकस्मै, एकस्मै, एकस्मात्, एकस्य, एकस्मिन्, ऐसे करके वो चलेगा। द्वि शब्द भी सर्वदा द्विवचन में चलेगा, लेकिन वो 7 विभक्तियों में चलेगा और 3 लिंगों में चलेगा। ठीक है, त्रि शब्द भी सर्वदा बहुवचन में चलेगा, लेकिन 3 लिंगों में चलेगा और 7 विभक्तियों में चलेगा। चतुर शब्द भी सर्वदा बहुवचन में चलेगा, 3 लिंगों में चलेगा, 7 विभक्तियों में चलेगा। ठीक है, पंच शब्द भी बहुवचन में चलेगा, 3 लिंगों में चलेगा, 7 विभक्तियों में चलेगा, लेकिन इसका रूप समान है। वस्तुतः हमें वो जो एक दुई त्री चतुर, ये 4 शब्दों के बारे में ही ज्यादा जानकारी चाहिए, क्योंकि इसका रूप पार्थक्य होता है। पंच से लेके बाकी सब में रूप पार्थक्य नहीं होता है। আমি কি বোঝাতে পেরেছি না বোঝাতে পারিনি? तो सर जिसका रूप सिर्फ बहुवचन में चल रहा है, तो सर हम्म, एक वचन और द्विवचन क्या नहीं होगा सर? नहीं होगा, वो वही तो तो मैंने बताया ना। आप जब ओ 3 संख्या बोलेंगे, मैंने बोला 3 बालक है, 3 बालक बोलने के लिए मुझे तो 1 2 नहीं चाहिए, वो 3 संख्या तो हर वक्त ही 3 को समझाएगा, माने बहुवचन को समझाएगा। एक शब्द जैसे सर्वदा एक वचन को समझाता है, वो द्विवचन और बहुवचन को नहीं समझाता है। द्विवचन भी जैसे हर वक्त द्विवचन को समझाता है, वो एक वचन और बहुवचन को नहीं समझाता है।
वैसे 3 4 5 6 7 8 9 10 11 12 ऐसे करके अनंत चले जाओ, वो सर्वदा बहुवचन को ही समझाएगा ना, वो संख्या है, वो एक वचन जी द्विवचन को सर। नहीं समझा पाएगा। तो अच्छा, मतलब वचन बहुवचन हो गया, और फिर बहुवचन का फिर सात विभक्ति का रूप चलेगा। हाँ, सात विभक्ति होगा। ओके। वो खाली बहुवचन के लिए भी नहीं है, वो जो शब्द एक वचन में चलेगा उसका भी सात विभक्ति होगा, द्विवचन में चलेगा तो उसका भी सात विभक्ति, बहुवचन में चलेगा जी तो उसका भी सात जी विभक्ति। सर। उसका निदर्शन क्या है वो मुझे दिखाना है यहाँ पर। जो पहला वाक्य है देखिए, अहम दशभिः रूप्यकैः एताम लेखनीम कृतवान। तो यहाँ पर रूप्यकम शब्द है, रूप्यकम, रूप्यकम बहुवचन में वो तो चलेगा ठीक ठाक, उसका तो कोई ऐसा नहीं है। तो वो रूप्यकम रूप्यके रूप्यकाणि रूप्यकम रूप्यके रूप्यकाणि रूप्यकेन रूप्यकाभ्याम रूप्यकाभिः, रूप्यकाभिः मैंने गलत बताया, रूप्यकेन रूप्यकाभ्याम रूप्यकैः, तृतीय बहुवचन। हाँ, फलम शब्द के था, फल शब्द की तरह, अभी वो तृतीय बहुवचन में आ गया। उसका विशेषण कितना है? दश इति शब्द है, तो दश शब्द बहुवचन में चलता है, वो तृतीया में लाना पड़ेगा। तो उसका रूप कैसे चलता है? दश दश दशभिः, एक वचन द्विवचन नहीं है उसका, ठीक है ना। उसका क्या है? खाली बहुवचन वाला टेबल है, दश दश दशभिः ऐसे करके चलता है। तो दशभिः रूप्यकैः ऐसा बन गया, ठीक है। ठीक है सर, थैंक यू। उसके उसी तरीके से 2 नंबर देखिए, पंचभिः रूप्यकैः लेखनीम आनयति। 2 नंबर नहीं, 3 नंबर देखिए, भगिनी पंचभिः रूप्यकैः लेखनीम आनयति, हो गया। उसके बाद उसके बाद कौन है? हाँ, 5 नंबर देखिए, भवान इदं पुस्तकम चतुर्भिः रूप्यकशतैः क्रीणातु। रूप्यकशतैः मतलब 4, चतुर्भिः मतलब 4, और रूप्यकशतम मतलब 100। तो 4 100 रुपया, 4 100 रुपया का मतलब हो गया 400 रुपया, ठीक है। ठीक है। तो उसके बाद है भवती कियता मूल्येन कृतवती। कियता ये प्रश्नवाचक होता है, कियता मतलब कितना, ठीक है, उसमें एक वचन है, वो तो टोटल संख्या को नहीं दिखा रहा है, इसी कारण से कियता हो गया एक प्रश्नवाचक शब्द, मूल्येन इसका विशेषण बन गया। कितना हो गया? अभी मैंने 2 सर, चीज छोड़ा था, গোষ্ঠী एक है আপনি না, তো বলছি ষষ্ঠা। ওটাই বলছি। দেখুন, দুটো উদাহরণ আমি ছেড়ে গেছিলাম। এক হচ্ছে মাতা শাতেন মুদ্রাভিः বস্ত্রম ক্রীণাতি, आपणिकः षष्ठ्या रूप्यकैः বস্তুনি দত্তবান। এই দুটো শব্দ দেখুন, একটা এখানে আরেকটা নিয়ম আছে, যে নিয়মটা বলার জন্যই এই দুটো দেওয়া হয়েছে। শত শব্দ মানে 20, বিংশতিহি, এই যে রূপটা আছে বিংশতিহি মানে 20কে বোঝানোর জন্য একটা রূপ আছে, বিংশতি মানে 20। বিংশতি থেকে শুরু করে শত সহস্র পর্যন্ত সবসময় এক বচনে হয়। কথাটা বুঝতে পেরেছেন? আমি কথাটা কি বললাম আপনাদের, যে 1 2 3 4 মানে 3 থেকে শুরু করে বহু বচনে চলে রূপ, কিন্তু বিংশতি শব্দের ক্ষেত্রে ওর রূপটা অর্থ বোঝাবে বহু বচনের, কিন্তু বিংশতি থেকে ওদের রূপ এক বচনে চলে। মানে দেখুন এখানে দেখুন, শাতেনা মুদ্রাভিः, উদাহরণ দেওয়া আছে শাতেনা মুদ্রাভিः, তাহলে যে শত শব্দ আছে সে 100কে বোঝাচ্ছে, তাহলে হিসেব মতো এখানে কেমন হওয়া উচিত ছিল? শতভিः মুদ্রাভিः বা শতৈঃ মুদ্রাভিः হওয়া উচিত ছিল। শত শব্দ শতম শব্দ, তাহলে ও শতৈঃ করা উচিত ছিল বহুবচনে। কিন্তু একটা নিয়ম হচ্ছে এটা, যে বিংশতি থেকে শুরু করে সংখ্যাগুলো, বিংশতি এই সমস্ত সংখ্যাগুলো, শতম সহস্রম, এগুলো এক বচনে চলে। যেহেতু এগুলো এক বচনে চলে, সেই জন্য অর্থটা এরা বহু বচনের বোঝাবে, কিন্তু ব্যবহারটা হবে এক বচনে, ঠিক আছে। সেই জন্য কেমন হয়েছে দেখুন, শাতেনা মুদ্রাভিः, মুদ্রাভিঃটা হচ্ছে বহু বচনে, কিন্তু শতম শব্দটা অর্থটা বহু বচন বোঝাচ্ছে, কিন্তু সে এক বচনে যায়। বোঝাতে পারলাম?
হ্যালো, শতমটা মানে নপুংসকলিঙ্গ শব্দ নপুংসকলিঙ্গ হিসেবে ফল হচ্ছে। শব্দের মতো চলছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফলে সেটা ষোল শব্দের মতো চলছে, কিন্তু নিয়মটা এটাই যে বিংশতি থেকে শুরু করে যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো এক বচনে চলবে। যেহেতু এক বচনে চলবে, সে অর্থটা মিনিংটা বহু বচনেরই দেবে, 20 অর্থটাই দেবে, 20 মানে তো বহু বচন, কিন্তু সে শব্দটা বহু বচনে চলে না। সেটা তার শব্দটার বৈশিষ্ট্য। সেই শব্দটার বৈশিষ্ট্যের কারণেই তার যে বিশেষ্যটা আছে মুদ্রা, সে বহু বচনে হয়ে গেল, কিন্তু সে যে শব্দটা আছে সে সবসময় এক বচনে চলে, সেটা নিত্য এক বচনান্ত শব্দ। সেই জন্য সেখানে সে সতে ন করলো, সে সেখানে সত্যইহি করলো না। ঠিক একইভাবে ষষ্ঠী, ষষ্ঠী শব্দটা বিংশতির পরে, ষষ্ঠী শব্দটা ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, সেও সর্বদা এক বচন চলে। এক বচনে চলার কারণে রূপ্যকৈহি ষষ্ঠ্যা রূপ্যকৈহি, ষষ্ঠী ভি রূপ্যকৈহি নয়। বুঝতে পেরেছেন? মানে ষষ্ঠী এখানে মতি শব্দের মতো হলো না, নদী হ্যাঁ হ্যাঁ, মতি শব্দের মতোই হলো। মতি। ঠিক আছে, মতি শব্দের মতো হলো ষষ্ঠীহি, ষষ্ঠীহি। ঠিক আছে, তাহলে ষষ্ঠীহি এটা মতি শব্দের মতো হলো, কিন্তু সে 60 বোঝাচ্ছে, মানে বহু বচন হওয়া উচিত ছিল, অর্থটা বহু বচনের, কিন্তু সে মূলত এক বচন। যদি বিংশতি থাকে, বিংশতি দিয়ে মুদ্রা, মুদ্রা ভি দিয়ে একটা আমি বাক্য দেখাচ্ছি বলে দিন। দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। যেমন রমেশাহা, আমি বললাম বাক্যটা, রমেশ 20 টাকার বিনিময়ে একটা চকলেট কিনলো। ঠিক আছে, তাহলে এরকম বলবো, রমেশাহা বিংশত্য়া रूप्यकैः चाकलेहं क्रीतवान्। এখানেও বিংশতি ওই তয় হস্যই রয়েছে বলে মতি শব্দের মতো হলো। মতি শব্দের মতো। হ্যাঁ, ঠিক আছে, এইবার ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে? এটা আমরা খালি, আমি এরকম বলতে পারি যে, আরেকটা আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, তৃতীয়ার ব্যবহার ছাড়াই আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। যেমন ধরেন, আমি যদি এখানে আমি এরকম ব্যবহার করি, প্রথমার ব্যবহার করতে যাই, ধরে নিন 20টা ছেলে দাঁড়িয়ে আছে, একটা লাইনে 20টা ছেলে দাঁড়িয়ে আছে, তাহলে আমি এরকম বলতে পারি, বা একটা গ্রুপে 20টা ছেলে আছে, তাহলে আমি কি বলবো, গণে अस्माकं গণে, আমাদের গণে, अस्माकं গণে বিংশতিः ছাত্রাः সন্তি। দেখুন এখানে কি হয়ে গেল, বিংশতিः ছাত্রাহাটা বহু বচন আছে, কিন্তু বিংশতিটা কি আছে, এক বচন আছে। এখানে রূপ্যক শব্দ ছিল বলে তৃতীয়ার ব্যবহারটা দেখালাম আমি, কিন্তু এখানেও এটা কিন্তু মতি শব্দের মতোই। বুঝতে পেরেছেন? বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ, ওখানে বিংশতি না হয়ে যদি ত্রয় হতো, 3টে ছাত্র, তাহলে ত্রয় ছাত্রাহা হতো। হ্যাঁ, ত্রয় ছাত্রাহা, ছাত্রাः, ঠিক, ত্রয়োः ছাত্রাः, चत्वारः छात्राः, पञ्च छात्राः, षट् छात्राः, सप्त छात्राः, अष्ट छात्राः, नव छात्राः, 10 छात्राः, 11 छात्राः, 12 छात्राः, त्रयोदश छात्राः, 14 छात्राः, 15 छात्राः, 16 छात्राः, 17 छात्राः, 18 छात्राः, 19 छात्राः, परन्तु 20 छात्राः, 20 না। বুঝতে পারা গেছে? 20 শব্দ এক বচনে চলে এলো। ঠিক আছে, যদি মতি শব্দের মতো চালাতে হতো, আমাকে কেমন চালাতে হতো, মতিহি মতি মতায়াহা, তাহলে মতায়াহা বিংশতয়াহা ছাত্রাহা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হলো না। কি হলো, বিংশতিহি ছাত্রাহা হলো। বোঝা গেছে? ঠিক। কারো প্রশ্ন আছে এখানে? सर सर बोलो। विंशति का, हाँ सर, हम्म सर बोले, हाँ हाँ सर बोलिए बोल रहे हैं बोलिए। कि विंशति का, हाँ सर, तो विंशति का मतलब तो सर वो बहुवचन में उसका
मीनिंग को ये होता है सर। और लेकिन लेकिन सर उसका रूप चलेगा सर एक वचन में, और जो फिर उसका विशेष्य है जो सर वो भी एक वचन में होगा सर। ना ना ना, विशेष्य बहुवचन में ही रहेगा। देखिए यहाँ पर इस अच्छा। उदाहरण में देखिए, छात्राः लिखा है ना मैंने, छात्राः का कौन से वचन में होता है? बहुवचन में होता है। ठीक है, छात्र, हाँ हाँ। विंशतिः को मैंने विंशतयः नहीं बनाया, मैंने विंशतिः लिखा, एक वचन लिखा, लेकिन छात्राः को बहुवचन लिखा, विशेष्य बहुवचन में होगा। विंशति शब्द एक वचन में ही रहेगा। क्यों रहेगा? क्योंकि वो एक वचन का ही है, उसमें परिवर्तन नहीं है। मीनिंग वो देगा 20 जन का, लेकिन 20 जन मतलब बहुवचन, मीनिंग वो बहुवचन वाला देगा, लेकिन वो रहेगा एक वचन में। ये उसका शब्द का वैशिष्ट है। विंशति से शुरू करके षष्टि, शतम, सहस्त्रम, इन सब का यही मतलब ढांचा है। मतलब सर खुद का वचन सेम रहेगा, मतलब एक वचन और रहेगा, वो जो उसका परिवर्तन नहीं हाँ करेगा। एक वचन रहेगा। हाँ, हाँ, और उसका जो विशेष्य विशेष्य रहेगा, विशेष्य का वो बहुवचन रहेगा हर वक्त, क्योंकि विंशति शब्द बहुवचन, तो बहुवचन को ही समझा रहा है ना। बहुवचन मतलब होता है। हाँ हम्म, ठीक है। ठीक है सर, ठीक है सर, বাকিরা थैंक বুঝতে यू। পেরেছেন? আচ্ছা, এবারে দেখুন এইটাতে প্রত্যেকটাতে কি হলো, বিংশতি ছিল, এটা তো এক বছর দিয়েছিলাম, এবারে বহু বছর, আর যেহেতু তৃতীয়াতে করতে হলো সেই জন্য বিংশতিয়া, আর এখানে রূপিয়াকেই হয়ে গেল। রূপিয়াকে শব্দ বহু বচনেই যাবে। কেন যাবে? কারণ বিংশতি শব্দটা যেহেতু রয়েছে, সে বহু বচনকে প্রেজেন্ট করছে, সেই জন্য বিশেষ্যটা বহু বচনই হবে। আচ্ছা, আচ্ছা, এখানে আপনাদের এবারে এইগুলো কাজ, ঠিক আছে। যে অংশগুলো ফাঁকা আছে সেটা সবাই করবেন। কি গত আগে যেগুলো আমি জিজ্ঞেস করলাম, আমাদের হীরালাল বাবুকে জিজ্ঞেস করলাম, উজানিকে জিজ্ঞেস করলাম, এই যে যেগুলো বললাম সেগুলোও কিন্তু করবেন, মানে এগুলো অভ্যাসও 53 এগুলোও করবেন। হ্যাঁ, দিলে আরেকবার করে অভ্যাস হয়ে যাবে, না হলে খুব সমস্যা। সহবিনা থেকে শুরু করে যেগুলো আমরা করে যাচ্ছি ক্রমশ, সেগুলো কিন্তু করে আমাকে পাঠাবেন। কোথাও কিছু যদি ভুল থাকে আমরা কারেকশন করে নেব, ঠিক আছে। এটাও তাই। আচ্ছা, এবারে তৃতীয় বিভক্তির একটা টেক্সট রয়েছে, ওটা পড়ে নিই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সাদিকা ম্যাম পড়ুন। হোলিকোৎসবः ভারতবর্ষে দ্বাদশসু মাসেষু ত্রয়োদশ उत्सवाः भवन्ति इति काचन प्रसिद्धिः वर्तते। होलिकोत्सवः तेषु अन्यतमः। भारतीयसंस्कृतौ होलिकोत्सवस्य विशिष्टं महत्त्वं वर्तते। हिरण्यकशिपोः भगिन्या होलिकाया दहनेन अयम् उत्सवः सम्बद्धः अस्ति। सा देवस्य बलप्रभावेन अग्निना दग्धा न भवति स्म। अत एव हिरण्यकशिपः शिपः निर्देशेन सा प्रह्लादम् अंके उपावेश्य अग्नौ उपविष्टवती। परन्तु प्रह्लादस्य भक्ता प्रसन्नः नारायण प्रह्लादं रक्षितवान्। प्रज्वलितेन वह्नेन सा स्वयमेव दग्धा अभवत्। तस्याः घटनाया स्मृतिरूपेण प्रतिवर्षं फाल्गुन पूर्णिमावासरे होलिका महोत्सवः आचर्यते। होलिका महोत्सवस्य नाम श्रवणेन भारतीयानां चेतांसि प्रफुल्लितानि भवन्ति। होलिकावसरे जनाः परस्परं प्रेम्णा मिलन्ति
এতেন তেষাং প্রীতি বর্ধতে। ঠিক আছে, তাহলে প্রথমটা বুঝতে পেরেছেন। ভারতবর্ষে দ্বাদশেষু মাসেষু ত্রয়োদশ উৎসবাः ভবন্তি, যেটাকে আমরা বলি 12 মাসে 13 12 পার্বণ। মাসে 13 পার্বণ, সেটাই। এবারে হোলিকোৎসবः তেষু অন্যতমः, তাদের মধ্যে হোলিকোৎসব অন্যতম। भारतीय संस्कृतौ होलिकोत्सवस्य विशिष्टं महत्त्वं वर्तते। भारतीय संस्कृते होलिकोत्सवेर উৎসব विशिष्ट বিশেষ মাহাত্ম্য। हिरण्यकशिपो भगिना महत्त्व, महत्त्व ना বৈশিষ্ট্য, যেটাকে আমরা বলি বিশিষ্ট মহত্ব রয়েছে। हिरण्यकशिपो भगिना होलिकायाः दहनेन अयम् उत्सवः सम्बद्धः अस्ति। हिरण्यकशिपु রাক্ষস হিরণ্যাক্ষের ভাই, এবারে তার নাম ছিল হোলিকা। স্যার হিরণ্যকশিপু আপনার ছিল সাউন্ডটা सर सुनाई কেটে नहीं दे কেটে रहा सर। যাচ্ছে। কেটে কেটে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো, স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ আমি বলছি আমার একটু ইমার্জেন্সি কাজে আমাকে একটু যেতে হবে। আর এইটা আপনারা নিজেরা টেক্সটটা পড়ে নেবেন, আমরা পরের দিন চতুর্থী বিভক্তিটা পড়বো। ঠিক আছে, এই অংশটা আপনারা একটু নিজেরা দেখে নেবেন। যদি কোথাও সমস্যা থাকে আমরা পরের ক্লাসে এটা আলোচনা করব, কিন্তু না হলে আর এটা আমি পড়াবো না এই অংশটা। ঠিক আছে, আশা করছি এতদিনে এই যেরকম ধারায় চলছে সেই অনুসারে আপনাদের এটা অসুবিধা হবে না। আমাকে এখন একটু বেরোতে হবে আসলে। ঠিক আছে, দিয়ে এইটা পড়ে এর যে কাজটা আছে এটা করে নেবেন। অসুবিধা ঠিক হবে? আছে স্যার। না না। আশা করছি नहीं হবে। सर। ঠিক আছে, এতটা করে এর পরের দিন আমরা চতুর্থী বিভক্তিতে যাব। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের গৃহকার্যটা থাকবে, অনেকটাই থাকবে। 56 পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, 145 সম্ভবত পেজ নাম্বার।
ঠিক আছে, 56 শেষ করছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে শুভরাত্রি। রাখছি।